বিএনপি সম্পর্কে আপনার মূল্যায়নের অভিজ্ঞতা যদি বলতেন। বিএনপি তো মানে নির্বাচনের জন্য একদম খুব পাগল হয়ে গেছে। তারা বলছে যে তারাই সংস্কার করবে, নির্বাচনে গিয়ে জয়লাভ করার পরে আর কি সংস্কার করবে। আপনার কি মনে হয়? বিএনপি যে কি করবে তা তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলতে পারি। আপনার যদি আহা, শেয়ার করতেন ব্যক্তিগত অভিজ্ঞতা। হ্যাঁ, ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা, সেটা বললে বোঝা যাবে যে বিএনপি কি করতে পারবে। আছে, তাদের সম্পর্কিত জাতির অভিজ্ঞতাও আছে। তা আমার অভিজ্ঞতাটাই আমি বলি। আমি 1986 সালে কিছুদিনের জন্য গ্রামে যাই। গ্রামে গিয়ে সেখানে গণশিক্ষা এই সমস্ত করার পরে একটা স্কুল করেছিলাম, বিদ্যালয়। প্রথমে জুনিয়র, তারপর ওটা হাই স্কুল বা উচ্চ বিদ্যালয় হয়েছিল। কোন গ্রামে? গ্রাম। আমার বাড়ি হচ্ছে দিনাজপুর জেলা, তার অন্তর্ভুক্ত খানসামা থানার হোসেনপুর গ্রামে। হোসেনপুর গ্রামে এই কাজটা আমি করেছিলাম। ওইটা 1989 সালে আমি স্কুলটার দায়িত্ব অন্যদের হাতে, আমি তো হেডমাস্টার ছিলাম, প্রধান শিক্ষক, স্কুলের প্রতিষ্ঠাতা হিসেবে প্রধান শিক্ষক বলা যায়, প্রধান শিক্ষক ছিলাম। তারপরে ওটার দায়িত্ব অন্যদের হাতে ছেড়ে দিয়ে আমি ঢাকায় আসি। বইটি লিখেছিলাম গ্রামে বসে বসে। তো সেটা তার গ্রামে তো প্রকাশ করা কঠিন, এগুলো আলাপ আলোচনা করারও ব্যাপার থাকে। এই জন্য ঢাকায় আসি। যে এগুলো, যেমন ওই সময় যে লেখাগুলো লিখেছিলাম তার ভিত্তিতেই মার্ক্সবাদের সংকট, বিপ্লবের ভবিষ্যৎ, এই ধরনের লেখাগুলো এসেছিল, বইও হয়েছিল পরবর্তী সময়। এরপরে স্কুল ওটা দাঁড়িয়ে যায়, ভালোভাবে চলছিল, আমি যদিও জানতাম, খবর যোগাযোগ তো ছিল। ওখানে পরবর্তী সময়, আরো পরবর্তী সময় অবশ্য একটা কলেজও হয়েছে, এখন কলেজ আছে, হোসেনপুর হাই স্কুল অ্যান্ড কলেজ। তো যাই হোক, এরপরে আমি 1993-এর দিকে আবার গেলাম অল্প দিনের জন্য গ্রামে, কিছুদিনের জন্য। ওই সময় 1993-94-এর ঘটনা, ওই 2 সালের মাঝামাঝি আমি সেই সময় অল্প কিছুদিন ছিলাম গ্রামে। তো সেই সময় বিএনপির শাসনকাল চলছিল। তো ওই যে স্কুলের যিনি প্রধান শিক্ষক ছিলেন হেমন্ত কুমার মহন্ত, খুব সজ্জন মানুষ, নম্র মানুষ। তো উনি আমার কাছে অভিযোগ করলেন যে এরকমভাবে, দাদা, যে আমার তো এখন বিপদ হয়ে গেছে, স্কুলের যে চাল সরকারি বরাদ্দ কিছু পেয়েছিল, 2 মণ চাল পেয়েছিল, আর 5 বান্ডিল টিন, এগুলো ওই বিএনপির লোকজন ওই স্কুল সঙ্গে, মানে ওখানে ওই এলাকার মাতব্বর একজন ছিল আশরাফুল আলম, সে দিনাজপুর জেলা কমিটির ইয়ে অফিস সেক্রেটারি, দপ্তর সম্পাদক ছিল। এবং খালেদা জিয়া তো তখন প্রধানমন্ত্রী, তার বড় বোন নূরজাহান হক চকলেট, ফুলবাড়ি, দিনাজপুর জেলার ফুলবাড়ি থানায় তার বাড়ি ছিল। ওইখানকার উনি এমপিও ছিলেন ওই এলাকার, দিনাজপুর শহরে বেশিরভাগ সময় থাকতেন। তার খুব ঘনিষ্ঠ ছিল, ডান হাত বাম হাতের মতো, আশরাফুল আলম। তো আশরাফুল আলমের ছত্রছায়ায় এই লুটপাটটা শুরু হলো। স্কুলে তো আরো আছে, চাকরি দিলে টাকা পাওয়া যায়, একটা টিচারকে নিয়োগ দিতে পারলে সেখান থেকে 2 লাখ 3 লাখ টাকা তখনকার দিনে, আর গ্রামে বহু টাকা, আমাদের দরিদ্র এলাকা এগুলো। একজনকে যদি নিয়োগ দেওয়া যায় বা একটা ভরসা দেওয়া যায়, স্কুল হবে, একসময় সরকারি অনুদান পাবে, তাহলে তোমরা অনেক লাভবান হবে, এখন আমাদের টাকা দাও, তোমাদেরকে চাকরি দেবো, এই সমস্ত। যাক, ওগুলো এই তার আগে যে ঘটনাটা ঘটছিল সেটা হচ্ছে স্কুলের বরাদ্দ কিছু পেয়েছিল, সেগুলো মেরে দিয়েছিল এরা। 3 বান্ডিল টিন পেয়েছিল বরাদ্দ, 5 বান্ডিল, তার মধ্যে 3 বান্ডিল কি 2 বান্ডিল এরা মেরে দিয়েছিল সম্ভবত, 3 বান্ডিল মেরে দিয়েছিল, 2 বান্ডিল স্কুলকে দিয়েছিল। তো হেডমাস্টার আমাকে বলেন যে আমি একটু এটা রিসিভ করতে হবে আমাকে। আমি এগুলো হিসাব যদি
ইউএনও যদি হিসাব চায়, কখনো যদি ভিজিট হয়, আমি তো বলতে কি বলবো, আমি টিন তো 5 বান্ডিল দেখাতে পারবো না দেখতে চাইলে, আমি তো বিপদে পড়বো। আর চাল তো আমি জানি না কি করেছে না করেছে। আমি বললাম যে আমাকে এখন সই চাচ্ছে। আমি বললাম আপনি এক কাজ করেন, সই করে দেন যে আমি 3 বান্ডিল টিন বা 2 বান্ডিল টিন, যেটা বুঝে পেয়েছেন এটা আমি বুঝিয়ে পাই আছি বলে আপনি কিছু লোকের স্বাক্ষর নেন। আর আপনি যেটা পান নাই চাল, আমি ওটা বুঝিয়ে পাই নাই, আপনি এটি করেন। আবার সহযোগী দাবি এটা দিলাম। এরপরে তো আগুন ধরে গেল। এটা যখন হেডমাস্টার করেছে, তারপরে হেডমাস্টারকে টার্গেট করলো হুলস্থুল কাণ্ড। ওই যে আশরাফুল আলম, যে বিএনপির যে অফিস সেক্রেটারি জেলা কমিটির, তখন পরে সে সাধারণ সম্পাদক হয়েছিল দিনাজপুর জেলা বিএনপির। তো এরা হেডমাস্টারকে মারলো, ধরলো, এই সমস্ত মারলো, তারপরে স্কুল থেকে ভাগিয়ে দেবে। তখন আমি এটা আন্দোলন গড়ে তুলি এলাকায়, এই পত্রিকা নিয়ে। যখন আশরাফুল আলম এরা যখন কথা শুনলো না, এরা বিরুদ্ধে, আমারও বিরুদ্ধে গেল, তখন আমি একটা আন্দোলন করলাম। এই আন্দোলনে করার সময় ওরা মানে ওই ওই হেডমাস্টারের পক্ষে স্কুলটা করেছিল মূলত একটা পাশে একটা হিন্দু পল্লী ছিল, তাদের সাহায্য খ্যানপাড়া। এই খ্যানপাড়ায় হামলা করলো, আমি ওই সময় ওখানে ছিলাম। আমার উপরেও হামলা হলো, বিএনপি মানে লোকরা হামলাটা করলো গ্রামের মানুষদের উপরে। তো এটা মারামারি হলো আর কি, সংঘাত হলো। যাই হোক, পুলিশ এলো, পুলিশকে খবর দিয়েছিলাম, পুলিশ চলে আসার পরে চলে গেল ওরা এখান থেকে। তো এখন আমি ঘটনাগুলো জানিয়ে চকলেট, ওই হামলাটা হওয়ার আগে আমি চকলেটকে জানিয়েছিলাম, খালেদা জিয়ার বড় বোন নূরজাহান হক চকলেট, তার কাছে আমি চিঠি দিয়েছিলাম যে এই অবস্থা, আপনার কাছে প্রতিকার চাচ্ছি, প্রতিকার চেয়ে তার কাছে করেছিলাম। ওইটা পাওয়ার পরে হামলাটা হলো। তো বুঝলাম যে চকলেট লেলি দিয়েছে এই লোকদেরকে। এরপরে আমি যেটা করলাম সেটা হচ্ছে খালেদা জিয়ার কাছে আমি একটা চিঠি দিলাম, প্রাইম মিনিস্টার বরাবর। তো খালেদা জিয়া তো আমাকে চিনতেন, তো ব্যক্তিগত চেনা অচেনা বড় কথা না, চকলেট আমাকে চিনতো না, চকলেটকেও আমি চিঠি দিয়েছিলাম নেতা হিসেবে, দিনাজপুরের ভারপ্রাপ্ত নেতা বা যাই বলো। আবার খালেদা জিয়াকেও আমি চিঠি দিয়েছিলাম প্রধানমন্ত্রী অফিস বরাবর। তারপর আমি পরে দেখলাম যে আমি তো এই একাই এদের সঙ্গে লড়তে পারবো না, এবং গ্রামটাও ধ্বংস হয়ে যাবে, হিন্দু পল্লী যেটা দাঁড়িয়েছিল হেডমাস্টারের পেছনে, ধ্বংস হয়ে যাবে, গ্রামটাকে এদের উৎখাত করবে। আমি তখন ওয়ার্কার্স পার্টির সময় ছিল, মাহমুদুল হাসান মানিক, এরা কিন্তু আমাদের সাহায্যে দাঁড়িয়েছিল। এরা চলে এসেছে, ওই সময় দিনাজপুরে খুব প্রভাব ছিল এদের। এদের এই চেয়ারম্যান, যে দিনাজপুর যে পৌরসভার চেয়ারম্যান, সে ছিল ওয়ার্কার্স পার্টির একজন নেতা, নামটা ভুলে গেছি। যাই হোক, এরা আমাদের পাশে দাঁড়ালো, এলাকার পাশে দাঁড়ালো, এলাকাটা রক্ষা পেল, একটা ব্যালেন্স হলো। কিন্তু আমি ঢাকায় চলে এলাম, ব্যাপারগুলো আলাপ আলোচনা করলাম এখানে। তখন আমি জানলাম একটু ওই সময় সম্ভবত আমার নামে ডিটেনশন অর্ডার করেছিল ওরা, ডিসির ইয়েতে। তার আগে ডিটেনশন অর্ডারটা কত 3 মাস না 6 মাসের জেলের ব্যবস্থা করেছিল আমার। তো এটা এখানকার বিএনপির মধ্যে আবার কিছু লোক তো আছে যারা আমার সুবর্ণ দেয়, আমাকে শ্রদ্ধা করতো। হ্যাঁ, আমানুল্লাহ কবির মারা গেছেন ভদ্রলোক, উনি সাংবাদিক নেতা ছিলেন। উনি আরো লোকজন নিয়ে সম্ভবত, আমি পরে যেটা শুনেছিলাম যে হোম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন ছিলেন সম্ভবত তখন, তাকে দিয়ে ওটা ক্যান্সেল করেছিলেন আমার ডিটেনশন অর্ডার। আমি বাঁচলাম। তো খালেদা জিয়া কিছু করে নাই, সে কিন্তু খালেদা জিয়া কিন্তু আমাকে চেনে ব্যক্তিগতভাবে। কিভাবে সেটা আমি আসছি একটু পরে। সেটা হলো যে এরপরে আমি ঢাকায় রয়ে গেলাম, এলাকাটা শান্ত হলো মোটামুটি। কিন্তু প্রতিকার যেটাকে বলে, হেডমাস্টারকে চাকরিচ্যুত করা হলো, উনি এখন থাকতে পারলেন না, জেলেও কিছুদিন তাকে ঢুকিয়ে দিয়েছিল। তারপরে এটা স্থগিত হয়। বিএনপির চরিত্র প্রধানের যে আমি কথাটা বলছি, অনেক দিন পরে বিএনপির অফিসের কামাল সিদ্দিকী, ওই সময় তো ছিল প্রধানমন্ত্রীর সেক্রেটারি, সচিবালয়ের সে মুখ্য সচিব ছিল, তার সঙ্গে তো আমার ছাত্র জীবনের সম্পর্ক, আজকের সম্পর্ক, পরবর্তীকালে এবং সম্পর্ক ছিল না।
ছাত্র জীবনে ভালো সম্পর্ক ছিল, পরবর্তীকালে মাঝে মধ্যে দেখা হতো এই পর্যন্ত। হ্যাঁ, ও তো আবার ছাত্র ইউনিয়ন করতো, একসময় কর্মী ছিল, বেশ ভালো কর্মী ছিল ছাত্র ইউনিয়নের। তা আমি যেহেতু ছাত্র ইউনিয়ন করতাম ছাত্র জীবনে, আমরা কিন্তু একই ইয়ারের। তার সম্ভবত কেমিস্ট্রি ছিল, আমার পলিটিক্যাল সায়েন্স। হ্যাঁ, আমরা 2 হলে থাকতাম, মোটামুটি নিয়মিতভাবেই দেখাশোনা হতো। যাই হোক, তো সম্ভবত আমি জানি না চিঠিটার মানে কোনো কপি সে পেয়েছিল কিনা, দেওয়ার কথা আমার ঠিক এখন বহুকাল আগের কথা মনে নেই। তো প্রধানমন্ত্রীর অফিসের প্রাইভেট সেক্রেটারি যে ছিল সাবিউদ্দিন, ছাত্র ইউনিয়ন করতো। অনেক পরে আমার সঙ্গে একদিন দেখা হয়েছিল একটা জায়গায়, হঠাৎ করে দেখা হয়ে তো আবেগে আপ্লুত হয়ে, সে আমার জুনিয়র, আমি স্নেহ করতাম তাকে, আমার 3 বছরের জুনিয়র। একই হলে আমরা থাকতাম। কর্মী, ভালো কর্মী ছিল, এক সময় কর্মী ছিল, ছাত্র ইউনিয়নের সমর্থক। কর্মী বোধহয় বলা যাবে না, তবে ভালো সমর্থক ছিল এবং আমি খুব পছন্দ করতাম, মানে স্নেহ করতাম তাকে। তো সে মানে ওইটার জন্য খুব দুঃখ প্রকাশ করলো, মানে ভাই আপনার জন্য আমরা কিছু করতে পারি নাই, হ্যাঁ সরি সরি মানে ভাই। আমি বললাম না, এটা দুঃখ করার কি আছে বা দুঃখ প্রকাশ করার কি আছে, হয়ে গেছে, ব্যাপার ঘটে গেছে, শেষ হয়ে গেছে ব্যাপারটা। আপনারা যে পারবেন না সেটা আমি বুঝি, কারণ যাই হোক এই আলোচনাগুলো থাক। খালেদা, তার মানে আমি বুঝলাম যে খালেদা জিয়াও ব্যাপারটা জানতেন। খালেদা জিয়া কিন্তু পার্সোনালি আমাকে চিনতেন, কারণ 1982-তে ক্ষমতা দখল করলো এরশাদ। এরশাদ ক্ষমতা দখল করার পরে অন্তর্বর্তী সরকার ক্ষমতা দখল করার 3-4 দিন পরে আমি একটা কর্মসূচি কিন্তু তৈরি করেছিলাম, সামরিক আইন এদেশে যাতে বৈধতা না পায় সেই জন্য। কারণ জিয়া রহমানের অভিজ্ঞতা আমাদের হয়েছে, আইবির অভিজ্ঞতা আগে হয়েছে, ইয়াহিয়ার অভিজ্ঞতা হয়েছে, তারপরে জিয়া রহমানের অভিজ্ঞতা। আমি জিয়া রহমানের ক্ষমতা বসে পার্টি গঠন এগুলোকে আমি সমর্থন করিনি কখনো। হ্যাঁ, আমি তো ন্যাপ করতাম মানে ওই সময়টাতে, কিন্তু আমি এর বিরোধী ছিলাম। যে কারণে খালেদা জিয়া যখন এরশাদ যখন ক্ষমতা দখল করলো, তারপরে আমার কাছে মনে হয়েছিল যে এদেশে এই সেনা শাসকদের অধীনে নির্বাচনের প্রক্রিয়া বন্ধ করা দরকার। এইটা বন্ধ করার পথ হিসেবে তখন আমার কাছে মনে হয়েছিল যে এই বিচার ব্যবস্থা তো আমলাতন্ত্রের একটা অংশ, রাষ্ট্রের একটা অংশ, রাষ্ট্রযন্ত্র একটা অংশ। তো এইটাকে এই সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড় করাতে হবে প্রতিহত করার জন্য। এই যে সেনা শাসন করে বারবার, এটাকে এখানে বানচাল করতে হবে, রুখতে হবে। তো উপায়টা কি? তখন আমার কাছে মনে হলো প্রধান বিচারপতির নেতৃত্বে প্রধান বিচারপতির নেতৃত্বে 3 মাস মেয়াদী একটা অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা করতে, যে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনটা হবে। এইটা নিয়ে আমি মুভ করা শুরু করলাম। সেখানে আমি অনেককে পেয়েছিলাম, পুরাতন অনেক নেতাকে পেয়েছিলাম, যেমন আলাউদ্দিন ভাই, মতিন ভাই, মানে রাষ্ট্রভাষা আন্দোলনের নেতা মতিন, এতে আরো অনেকের সমর্থন পেয়েছিলাম, জাসদের একটা বড় অংশ। এদের নিয়ে আমি মুভ করি ওই সময়। সেই সময় খালেদা জিয়ার সঙ্গে আমার বৈঠক হয়েছিল, একটা তো মোটামুটি ভালোই সময় আমি তার সঙ্গে কথা বলেছিলাম, এরপরও দেখা হয়েছিল। তো ফলে তিনি ব্যক্তিগতভাবে আমাকে চিনতেন, কিন্তু অত বড় একটা অন্যায় হচ্ছে তার প্রতিকারে কিন্তু তিনি কিছু করেন নাই। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আমি বলছি। আমার রোল তো তিনি জানতেন। আমি যে পরে তারা নাম দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার, সেই সরকার আইডিয়াটা যে আমার দ্বারা প্রথমে সূচিত হয়েছে, কারণ এই কর্মসূচিটাকে পড়তে দিয়েছিলাম এবং আমি নিজে তার সঙ্গে বসে আলোচনা করেছিলাম। আমার যত মনে আছে 1 ঘন্টার পর আলোচনা ছিল। খুব ভালো শ্রোতা ছিলেন কিন্তু খালেদা জিয়া, খুব মনোযোগী শ্রোতা ছিলেন, এইটুকু আমি বলতে পারি। এবং তার মন্তব্যগুলো আমার কাছে বেশ সুচিন্তিত মনে হতো। হ্যাঁ, এনিওয়ে আমার লক্ষ্যটা ছিল এরশাদ যাতে বৈধতা না পায়, এরশাদের রাজনীতি যাতে দেশে বৈধতা না পায়, অর্থাৎ সেনা শাসনের রাজনীতি বৈধতা যাতে না পায়, দেশে সেনা শাসন যাতে বৈধতা না পায়, আমি সেটার লক্ষ্যে কর্মসূচি তৈরি করেছিলাম ওই সময়। এটার সময় তত্ত্বাবধায়ক সরকার নাম নিয়েছে, তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন একটা সফল হয়েছে। কিন্তু তারপরে যে বিএনপির যে কর্মকাণ্ড, আরো অনেক কথা বলা যেতে পারে। হ্যাঁ,
কারণ বিএনপির মধ্যে তো আমি আরো জানার সুযোগ আমার আছে, কারণ আমাদের বন্ধুদের একটা অংশ পরবর্তীকালে বিএনপিতে গিয়েছিল, আমি যেটা সমর্থন করিনি, সেটা অন্য ইতিহাস, অন্য ব্যাপার। তা আমার এই অভিজ্ঞতা থেকে আমি কি বলবো বিএনপি সম্পর্কে, বিএনপি কি করবে? এই বিএনপির আওয়ামী লীগের সঙ্গে তফাৎ এইটুকুই যে আওয়ামী লীগ হচ্ছে চোর বাটপার ঠকদের একটা পার্টি, গুন্ডা বদমাইশ ধর্ষক, নারীদের যারা 100 নারী ধর্ষণ করার পর সেঞ্চুরি করে, সেটা শতবার সেটা শত সংখ্যা যারা উদযাপন করে, এরকম একটা মানে গুন্ডাদের দল হচ্ছে আওয়ামী লীগ। বিএনপি এদের হচ্ছে ভদ্র, সেটাই মানলাম, সফট ভার্সন আর কি। ইয়েস, এরা হচ্ছে আওয়ামী লীগের সফট ভার্সন, কিন্তু এরা আওয়ামী লীগ লুটপাট করে, একটু লজ্জা শরম আছে। আর ওই যে বামপন্থী রাজনীতি থেকে আসার কারণে কিছু চরিত্র গঠন হয়ে যায়, তো তারপর লুটপাট ওইভাবে করতে পারে না। যেমন মান্নান ভূঁইয়া, যে এখন ইয়ে আছে কিনা, মির্জা ফখরুল ইসলাম কাছে নেহাত সজ্জন, আমরা তো এক হলের, আমার 3 বছরের জুনিয়র ছিল না, তাই খুব স্নেহ করতাম আমি ছাত্র জীবনে, ভালো কর্মী ছিল। তো যাই হোক, কিন্তু জায়গাটা কি, ওই জায়গাটা তো গুন্ডা বদমাইশরা ওখানেও পরিবেশন করে আছে, নাম বলবো না, অনেকে আছে, অথবা চোর হয়ে গেছে যারা, তাদের অনেকে আছে, 2-4 জন ভদ্র। আর একটু যে এই কারণে আওয়ামী লীগের মতো হতে পারে নাই, কিন্তু হতে সমস্যা কি, লোভ। গুন্ডা পান্ডা বাহিনীও তো আওয়ামী লীগের যারা আছে, এখন চলে যাচ্ছে আওয়ামী লীগ বিএনপিতে চলে যাচ্ছে। এবার ক্যারেক্টার তো আর বদলায় না, আর যে ক্যারেক্টারটা দেশে দাঁড়িয়ে গেছে, আওয়ামী লীগ যে ক্যারেক্টার দাঁড় করে চরিত্র গঠন করেছে, এই চরিত্র করতে গিয়ে এখন এটাকে তো ওরা চর্চা করবে বিএনপি, নতুন করে তো আর খারাপ করতে হবে না, এটাকে চালালে দেশ একেবারে জাহান্নামে চলে যাবে। এই বিএনপি সম্পর্কে আমার কোনো আস্থা নাই। এখানে সেই মানে হয়তো বুদ্ধিমান লোক আছে, কিছু চরিত্রবান লোক হয়তো আছে, কিন্তু তাদের সেই সাহস, সেই শক্তি নাই, তাদের সেই আত্মবিশ্বাস নাই। এরা পরাজিত লোক, যারা বামপন্থী রাজনীতি থেকে যারা গেছে, তারা বামপন্থী রাজনীতিতে হতাশ হয়ে, ব্যর্থ হয়ে, আশা ভরসা ত্যাগ করে তারপরে বিএনপিতে গেছে। মানে জিয়াউর রহমানের এটা কি করে সম্ভব? ভাষা নিয়ে যত দোষ থাক, ভাষা নিয়ে এটা মানে এটা বিশাল আকাশ ছোঁয়া মহিরহ, তার আশ্রয়ে যারা রাজনীতি করছে, তার নেতৃত্বে যারা রাজনীতি করছে, তার জিয়াউর রহমানকে কি করে নেতা মানে? এটা মানে যখন মানে ন্যাপ থেকে বিএনপিতে যাচ্ছিল, তখনও আমার কাছে এটা একটা বিস্ময়কর ব্যাপার মনে হতো, আমি খুব বিরোধিতা করতাম, এটা কি করে সম্ভব? ভাসানীর সামনে বসে সমালোচনা করা যেত তাকে। ভাসানীর সঙ্গে রাজনীতি করেছি, একত্রে ঘুরেছি, আমি তো তাকে কাছে থেকে দেখেছি, তার সমালোচনা আমার ছিল, আছেও, কিন্তু আমি তার সঙ্গে থেকে রাজনীতি করার পরে আমি জিয়াউর রহমানকে কি করে নেতা মানতে পারি? এরা মেনেছে, পরাজিত মানুষ। তো পরাজিত মানুষরা এই দানবীয় ব্যবস্থাকে ভাঙবে, আজকে যে দানবীয় ব্যবস্থা বাংলাদেশের চেপে আছে, এটা প্রচন্ড সাহসী মানুষদের দরকার। ছাত্র হচ্ছে সেই সাহস দেখিয়েছে। আজকের ছাত্র, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্ররা, সেই সাহস তারা দেখিয়েছে, এরা পারবে। বিএনপি কিন্তু হবে না এসব কাজ, বিএনপি কিন্তু হওয়ার প্রশ্ন ওঠে। বিএনপি এই ধরনের কোন পার্টি দিয়ে হবে না, বিএনপি কিন্তু হওয়ার তো প্রশ্ন। আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি, বিএনপি ভালো কিছু করবে না। এখন গেলে বিএনপি নিজেও এই আওয়ামী লীগের এই গুন্ডাতন্ত্র, এই মাফিয়াতন্ত্র, লুটপাটতন্ত্র, বর্গীতন্ত্র এটাকে বলতে পারো, এই বর্গীর দলের লুটপাট তন্ত্রকে বিএনপিও চালু রাখবে।